গত ২৬শে মার্চ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সে এক সাক্ষাৎকারে বলেছিল ডিপি স্টেট অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে বলেছিল কিছু নির্দিষ্ট শর্তের বিনিময়ে। তার মানে এটা স্পষ্ট ২০২৪ সালের তথাকথিত জুলাই আন্দোলন, যেটা পরবর্তীতে মিলিটারি কুয়ের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে অবৈধভাবে উৎখাত করে মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে, আর এটার নীল নকশা তৈরি করে মার্কিন ডিপি স্টেট। আপনাদের পরিষ্কার প্রমাণ দেই, সিআই এর সাবেক কর্মকর্তা অ্যান্ড্রু বাস্তামান্তে সে কি বলে শুনেন। Just run for their life and they overturned the entire government. Do you know? I know what you're talking about, yeah. Yeah. So do you think stuff like that is done by other countries? I think stuff like that is influenced by other countries. And that's part of what I'm saying with why it's so much more effective to create chaos. Even if you think about what happened in France with the parliament being dismantled, right? The parliament was reset. There are certain countries in the world who benefit from chaos in your country. There are certain countries that benefit from chaos in France and certain countries that benefit from chaos in Bangladesh. So it's worth it to them to invest and create that chaos. It's worth it for them to feed both sides. Hey, here's an existing conflict, whatever that issue is: human rights, labor, women's rights, you name it. We're gonna fund the side that says pro-human rights, and we're going to fund the side that says anti-human rights. We're going to fund the side that says pro-gender identity, and we're going to fund the side that says anti-gender identity, because as long as we're putting more fuel on an existing fire, the fire burns bigger and hotter, and it's more likely to do greater damage. It's hard to create a government collapse. It's easy to create enough government chaos that the people themselves make their own government collapse. এখানে যেটা সে বলেছে যে এইসব আন্দোলনের মাধ্যমে দেশের ভিতরে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে তারা বেনিফিট নেয়, বিভিন্ন হিউম্যান রাইটস প্রো এজেন্ডা এগুলা বাস্তবায়ন করে, সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহার করে, সরকারকে দুর্বল করে। যেমন বাংলাদেশে তারা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে, গুম করা, হত্যা করা, আয়নাগর সামনে নিয়ে আসা, এবং বাংলাদেশের যেই র্যাব ডিজিএফ এর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিউজ প্ল্যাটফর্ম করে সুইডেনের তাসনিম খলিলের নেত্র নিউজ, আর এই নেত্র নিউজকে ফান্ডিং করে এনইডি মার্কিন সংস্থা। আপনারা জানেন যে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাবেক অফিসিয়াল মাইক ভ্যান্স একই অভিযোগ আনে যে ইউএসএইড, এনইডি, এনডিআই এই মার্কিন সংস্থাগুলোর সক্রিয়ভাবে কাজ করেছে এবং ফান্ডিং করেছে। তারপর মায়ের ডাক নামে যে সংগঠন ছিল, যেটার প্রধান ছিলেন সানজিদা ইসলাম তুলি, তাকে সরাসরি পরিচালনা করতো বাংলাদেশে মার্কিন এম্বাসি। এবং বাংলাদেশে যে 5ই আগস্টের রেজিম চেঞ্জ হয়েছে সেটা কাদের মাধ্যমে করেছে? আইএসআই এর মাধ্যমে করেছে। দক্ষিণ এশিয়াতে সিআইএ তাদের গোপন কার্যক্রম পরিচালনা করে পাকিস্তানের আইএসআই এর মাধ্যমে, যেটা সিআইএ এর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। 5ই আগস্টের পর তো আপনারা সবাই দেখেছেন পাকিস্তানের সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক। বাংলাদেশ সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনী মনে হয় যেন তারা একই সেনাবাহিনী। মূল কথা হলো ডিপি স্টেটের কি স্বার্থ বাংলাদেশে। তার আগে বলি ডিপি স্টেট মানে কি। ডিপি স্টেট হলো একটা ক্যাপিটালিস্ট গ্রুপ যারা বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করে, বিশেষ করে আমেরিকার পুরো গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে। তারা সারা বিশ্বে তাদের পাপেট সরকার ক্ষমতায় বসায়, আর এটার মাধ্যম হিসাবে কাজ করে সিআইএ। ঠিক বাংলাদেশেও তাদের পাপেট সরকার বসিয়েছিল ইউনুসকে, আর বাংলাদেশের ডিপি স্টেটের যে গ্রুপটা কাজ করেছিল সেটা হলো জর্জ সোরস, তাকে কিন্তু আপনারা চিনেন। তারপর মার্কিন কংগ্রেস ইউনুস এবং জামায়াত লবিস নিয়োগ করেছিল, সেটা জামায়াত নিজেই বলেছে। ইউনুস সাহেবের কিন্তু এই আন্দোলনে অনেকেই জানেন না, ওনার কিন্তু একটি বড় ভূমিকা ছিল। উনি, আমি অনেয়ারের কথা বলছি, উনি একটি লবিং ফার্ম হায়ার করেছিলেন। ওই লবিং ফার্মের সাথে আমরাও কাজ করতাম, অর্থাৎ ওই লবিং ফার্মকে আমরাও ব্যবহার করেছি। এখন কথা হলো কি এমন স্বার্থ যে কারণে বাংলাদেশে এত ইনভেস্ট করেছে? আপনারা জানেন যে আমেরিকার ন্যাচারাল রিসোর্সের জন্য পাগলের মতো মরিয়া হয়ে থাকে সবসময়, সে কারণে তারা যুদ্ধ থেকে যা ইচ্ছা পর্যন্ত করে। ঠিক বঙ্গোপসাগরে তেল এবং গ্যাসের যে রিজার্ভ আছে সেটা নিয়ন্ত্রণ নেওয়ার জন্য, এবং মায়ানমারের যে খনিজ সম্পদ রেয়ার আর্থ মিনারেল সেটা নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। সে কারণে 7 সিস্টার্স আলাদা করে নতুন রাষ্ট্র বানাতে চায়। তারপর চীনের উপর নজরদারি করা, চীনের ইনফ্লুয়েন্স থেকে বাংলাদেশকে সরানো, এবং সেন্ট মার্টিনের মাধ্যমে নিয়ন্ত্রণ রাখতে পারে এই অঞ্চলে, সে কারণে সেন্ট মার্টিন দখল করতে চাওয়া। ইউনুস সরকার আমেরিকার সাথে যেই এলএনজি চুক্তি করেছে বছরে 50 লাখ টনের। তারপর বড় বিষয় হলো নির্বাচনের 2 দিন আগে 9 ফেব্রুয়ারি আমেরিকা বাংলাদেশের মধ্যে বাণিজ্য চুক্তি হয়, যেটার মানে হলো বাংলাদেশের পুরো অর্থনৈতিক নিয়ন্ত্রণ আমেরিকার হাতে তুলে দেওয়া হয়, যেখানে বাংলাদেশ চাইলেও তার ইচ্ছে মতো বাণিজ্য করতে পারবে না। বাংলাদেশের পুরো অর্থনীতির নিয়ন্ত্রণ চলে গেছে আমেরিকার হাতে। এর বড় কথা হলো এই চুক্তি জামায়াত ও বিএনপির মতের ভিত্তিতেই স্বাক্ষর হয়।
যেটা পররাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছে পরবর্তীতে, তাহলে বুঝেন জামাত বিএনপি মার্কিনীদের পাঁচাটা গোলাম। তারা এ দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারপর বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, সে হচ্ছে সিআই এর নিয়োগকৃত এজেন্ট এই অঞ্চলে নজরদারি রাখার জন্য। তাকে আমেরিকা এখানে বসায় এবং এই সরকার পুরাটাই মার্কিন নিয়োগকৃত সরকার। এখানে বুঝাই যাচ্ছে যে স্পষ্ট যে রাশিয়া থেকে বাংলাদেশ তেল কিনতে আমেরিকার অনুমতি চাইছে। আজকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ কার কারণে, সেই প্রশ্ন আপনাদের কাছে। এবং আসিফ মাহমুদ এখানে যে বক্তব্য দিয়েছে, এটা জামায়াতের গেম। এখানে বড় ধরনের গেম খেলতে চাচ্ছে নিজেদেরকে বাঁচানোর জন্য, কারণ এই আসিফ মাহমুদ জামায়াতের এজেন্ট। তবে যাই করুক না কেন কোনো লাভ হবে না। তারা দেশের যে ক্ষতি করেছে জনগণের, তাদের কখনোই ক্ষমা করা যাবে না। আর সেই দিন জনগণ তাদের বিচার করবে ইনশাআল্লাহ।